সরি, আমার আগের ভিডিওটাতে আমি একটা ফ্লোতে সুন্দর বলছিলাম, বাট এত স্পেস প্রবলেম হয় আইফোনে যে মাত্র 12 মিনিটের একটা ভিডিও করেই তারপরে ঠিক মেন পয়েন্টে ভিডিওটা আমার বন্ধ হয়ে গেল। তো আবার ব্রেক করে আমাকে আপলোড করতে হবে। যাই হোক, আমি শর্টে একটুখানি ইনফরমেশনগুলো দিই। আমার যেটা বলছিলাম, হ্যাঁ, বাবু সুশীল জেঠুর থেকে 1 লাখ টাকা ধার নিয়ে ঠিক যশোর রোডের ওপরে, মানে যশোর রোডটা তখন ওই যশোর রোড মানে আই হোপ অনেকেই জানে, যেটা নাকি ইন্ডিয়াকে বাংলাদেশের সাথে জুড়ে যশোর যাওয়ার ডাইরেক্ট রাস্তা, যেটা হাইওয়ে, সেটা হচ্ছে যশোর রোড। তো ওটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বারাসাতে, যেখানে বারাসাত হাসপাতাল আছে, টেলিফোন এক্সচেঞ্জ আছে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, পিডাব্লিউডির বাংলো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বাবু বুঝে শুনেই ঠিক জায়গা মতো নিয়েছে, যেখানে নিলে নাকি হোটেলটা চলবে। তো সেখানে জমিটা নিল, হোটেল নেয়নি, প্রথমে জমি কিনেছে। জমি যার থেকে কিনেছে সফিউল কাকুরা, ওরা ওদের বারাসাতে অনেক জায়গা জমি আছে, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা সব ওদের থেকেই জমি কিনেছে। ওরা জমি বিক্রি করে, ওদের থেকে আমার বাবা কিনেছে। কিনে প্রথমে 1 লাখ টাকা তো ওখানে পেয়েছে। আর সুশীল জেঠুর থ্রুতে বাবু যেহেতু মানে বাংলাদেশ থেকে তখন সবে এসছে, তো ব্যাংক থেকে তো লোন পাওয়া তো সোজা না, আনলেস অ্যান্ড আনটিল কোনো কানেকশন বা কোনো সাপোর্ট থাকে। তো সুশীল জেঠু ওই হেল্পটা করেছে। কোনো এক ব্যাংকের ম্যানেজারের সাথে সুশীল জেঠুর খুব ভালো মানে হৃদ্যতা ছিল। তো উনি আমার বাবুকে ব্যাংক থেকে 4 লাখ টাকার একটা লোন পাইয়ে দেয়। তো প্রথমে 1 লাখ টাকা দিয়ে বাবু জমিটা কেনার পরে তারপরে কি করে, ওই জমির দলিলটা বন্ধক দিয়ে ব্যাংক থেকে আবার 4 লাখ টাকা নেয়। কেননা 1 লাখ টাকা দিয়ে তো জমি কিনছে, এবার জমিটা তো ফাঁকা রেখে দিয়ে কি ব্যবসা করবে। বাবুর প্ল্যান রয়েছে হোটেল করার। তো হোটেল করতে বিল্ডিং তুলতে গেলেও তো হার্ড ক্যাশ দরকার, টাকা দরকার। তো সেই টাকাটা বাবু ওই জমির দলিলটাকেই ব্যাংকে বন্ধক দিয়ে ব্যাংক থেকে 4 লাখ টাকা নিয়ে ওখানে হোটেল তৈরি হলো। প্রথমে 1 তলা। আর ওখানে তো মানে বাবু সকালবেলা টিফিনে করে মারা খাবার দাবার দিত, ভাত তরকারি ডাল এইসব, ওই স্টিলের টিফিন বক্সগুলো হয় না, 4 ডাব্বার 5 ডাব্বার, ওইগুলো বাবু দিত। বাবু সকালবেলা ওইটা 9টা 10টার মধ্যে নিয়ে চলে যেত। ওই ওখানটাতে মিস্ত্রিরা কাজ করতো, যেখানে মানে ভিত টিত হচ্ছে ওই রকম। আর আরেকটা কথা বলা হয়নি, ঠিক এই ফেজেই আমার ছোট ভাইও কিন্তু জন্মেছিল। আমার ছোট ভাই আমার থেকে 3 বছরের ছোট, পলাশ, যার নামে নাকি বাবু হোটেলটা খুলেছে, মানে এখন সেটা যাই হোক। তো পলাশ হোটেল খুলেছে। তো বাবু ওই ভিতটির যখন করতো তখন মারা দুপুরবেলা আবার বাবুর খাবার দিয়ে আসতো। আর সারাদিনে খিদে মারবে বলে বেচারা আমার বাবা প্রচুর পান খেত। মানে তখন থেকে আমার বাবুর পানের নেশা ধরলো, প্রচুর পান খেত, যেহেতু পান ওই কিল করে খিদেটা, যাতে নাকি আর বাড়িতে না আসতে হয় বা খাবার কিনে এক্সট্রা খাবার শৌখিনতা করে খাবার কিনে খাওয়ার পয়সা নেই, ঘর থেকে ডাল ভাত তরকারি আসতো। আর ইন বিটুইন টাইমটা পান খেত। আমার বাবু অত সিগারেট ফিগারেট খেত না, তো পান খেত। তো সেই করে করে 1 তলা হলো। 1 তলাতে প্রথম হোটেলটা চালু করলো, কয়েকটা ঘর করলো। প্রথমে ডরমেটারি ভাড়া হতো, তারপরে ওই ব্যাঙ্কোয়েটটা একটু বড় বাড়াবাড়ি হয়ে গেল, মানে তখন ওরকমই আর কি, ওই হল রুম ভাড়া হতো কোনো কনফারেন্সের জন্য। তো সেখান থেকেও খুব ভালো বাবু রাইজ করলো, মানে ব্যবসা হয় না, ব্যবসার লাকটা খুব ভালো ছিল, ক্লিক করে গেল। তো সেটা খুব ভালো করে প্রজেকশন করে নিচে ওটা করলো। তারপরে 1 তলা করার পরে বাবুর প্ল্যান করলো দোতলা, মানে ওই ব্যবসার টাকা দিয়েই ব্যবসা বাড়তেছে। তারপরে দোতলা খুললো। দোতলা করার পরে তখন প্রথম রেসিডেন্সিয়াল হোটেল হিসেবে ওটাকে অ্যাপ্রুভ করালো। তো সেটা তো মানে অনেক চাক্কি পিসাইং করতে হয়েছে ওইসব মানে রুল ফুল বার করতে, কেননা তখন তো লাইফটা এতটা সোজা ছিল না। ব্যবসায়ীদের একটা জায়গা থেকে স্ট্রাগল করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের থ্রুতে যেতে অনেকটা মানে হার্ডেল ক্রস করে যেতে হতো। প্লাস পলিটিক্যাল প্রেশার তো আছেই, পলিটিক্যাল দাদা দিদিরা তো আছেই, তাদেরকেও খুশি করে চলতে হতো। তাদের কথা অনুযায়ী তারা যেরমভাবে দিত তাদেরকে আবার ভেট পাঠাতে হতো, যেটা হয়। যাই হোক, তো তখন তো অন্য পার্টি ছিল। তো এইসব বাবা এগুলো নিয়ে না বলাই ভালো। তো যাই হোক, তো তাদেরকে সমস্ত স্যাটিসফাই করে আমার বাবু প্রথম বড় ছেলের নামে পলাশ হোটেল খুললো। সেই ব্যবসা ফুরফুর করে খুব উন্নতি হলো। আর তারপরে আর আমাদের পেছনে ঘুরে দেখতে হয়নি, মানে ভগবান সহায় ছিল, আমার ঠাকমা সহায় ছিল, আর না বললেই না সুশীল জেঠুর বিশাল অবদান। তারপরে তো মানে বাবু একটা খুঁটি হয়ে গেল, মানে বাবুর ওপরে ভরসা করে। তারপরে বাংলাদেশ থেকে প্রচুর আত্মীয় স্বজন, আমার মামারা, মাসিরা, আমার জেঠু টেঠুর দিক থেকে অনেক, মানে সবাই এসে বাবুর ভরসাতেই পুরো তারাও নিজেদের শেকড় তৈরি করলো। তো তারা সেগুলো সবসময় স্বীকারও করে। আমি জানি অনেকে দেখছে ভিডিও, তার জন্য আমার মিথ্যে কথা বলে তো লাভ নেই, যেটা সত্যি ছোটোর থেকে যেটা দেখেছি সেটাই বলছি। আর আমার বলতে কোনো লজ্জাও নেই, কোনো এম্বারেসমেন্টও নেই যে হ্যাঁ আমার বাবু সত্যি
প্রচুর মানে ভালোভাবে তাদেরকে সাহায্য করিয়ে একটা জায়গাতে ভারতবর্ষে দাঁড় করিয়েছে। তো সেটাই। আর আজকে না অনেক রাত হয়ে গেছে, তো এই গল্পটা এই অবধিই রাখি। পলাশ হোটেল দোতলা অবধি হয়েছে, বাট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 5তলা হোটেল বাবা করেছে, আর 2টো রেস্টুরেন্ট আছে সীমানা পেরিয়ে। আর রাজহংস হোটেলটা বাবু বিক্রি করে দিল পরে, মানে ওখান থেকে শিফট করে পুরো এদিকে চলে এলো, তারও একটা আলাদা গল্প আছে। তো এখন এই হোটেল। আর রিসেন্টলি 2025-এ দাঁড়িয়ে এখন আমার বাবু পেছনে আরও অনেকটা আমাদের জমি আছে, অনেক বিঘা, সেই জমির ওপরে আরেকটা হোটেলের বিল্ডিং, সেটাও 5তলা উঠে গেছে, সেটার নতুন করে প্রিপারেশন হচ্ছে। তো গল্প বলার জন্য অনেক আছে। আর আমি সত্যি মানে একটা মানুষ হিসেবে আমি যেরকমই মানে হই, খুব খারাপ মানুষ না আমি। মানে একটা জিনিস আমি রিয়েলি খুব প্রাউড আমার ব্যাপারে, যে আমিও বাবার থেকে ওই অনেস্টিটা পেয়েছি, খুব বড় মনের হয়েছি, সবাইকে দিতে থুতে জিনিসপত্র ভালোবাসি, কিপটেমি, ছ্যাচরামি, হিংসেমি তো কাকে বলে বাপের জন্মে বুঝিনি। মানে আজকালকার লোকে যেমন বলে না যে এই ওকে দেখে না হিংসে হচ্ছে, তোকে দেখে না হিংসে হচ্ছে, হিংসা ওয়ার্ডটা যে কি তার তাৎপর্যটা আমি আজ অব্দি বুঝতে পারিনি। আমাকে ভগবান যেটা দিয়েছে আমি প্রচন্ড খুশি। ভগবান তো সবাইকে সব দিক থেকে সুন্দর করে দেয় না, সব কিছু গুছিয়ে দেয় না, বাট ট্রাস্ট মি, আজকের ডেটে দাঁড়িয়ে বা আমি যেইভাবে জন্মেছি, আমার স্কুলিং যেরকম হয়েছে, টাউনে তো বড় হয়েছি, বললামই তো, বাংলাদেশ থেকে এসে বারাসাতের টাউনে বড় হয়েছি। আর আমি সিবিএসসি বোর্ড থেকেই পাশ করেছি। আমার স্কুলের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল বারাসাতের। তো ওটা বারাসাতের প্রথম সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছিল। আর বাবু টাবুরদের মতন আরও বারাসাতের যেসব সচ্ছল পরিবাররা ছিল, সবারই মোটামুটি ছেলেমেয়েরা ইন্দিরা গান্ধী থেকেই পড়াশোনা করে পাশ করেছে, কারণ বারাসাত আর কোনো ইংলিশ মিডিয়াম ছিলই না আমাদের সময়। অ্যান্ড দ্যাট টু আমি যখন পাশ করেছি তখন তো বোধহয় আমার স্কুলের মানে ব্রাঞ্চটা অ্যাফিলিয়েশনও হয়নি। আমাকে 9-10-এর মানে প্র্যাকটিক্যাল কপি জমা দেওয়ার জন্য যেতে হতো দমদম মেন ব্রাঞ্চে, ওখান থেকেই আমার সার্টিফিকেট এসেছিল। তো তার জন্য ট্রাস্ট মি, মানে আমি সবাইকে খুব সোচ্চার হয়ে বলতে পারি, আমার কখনো আজকে ডেটে দাঁড়িয়ে ওরকম ইনসিকিউরিটি হয় না, ওইরকম খারাপ লাগে না যে আমি তো একটা টাউনের মেয়ে। আমি খুব বড়াই করে বলি যে আমি বাংলাদেশে জন্মেছি, বারাসাতে করেছি, বাট বারাসাতের একটা ছোট্ট টাউনে জন্মে ওরকম একটা ছোটোখাটো স্কুলে পড়াশোনা করার পরেও আমি কলকাতাতে এসে যথেষ্ট ভালোভাবে সবার সাথে জেল আপ করে চলছি, সবার সাথে ম্যাচ করে চলছি। আর হ্যাঁ ঠিক আছে, কারো কোনো কিছু ভেবেচিন্তে লাভ নেই। আমার কোনোদিনই এরকম স্বপ্ন ছিল না আমি কোনো একটা প্রফেশনাল লাইনে যাব, বাট ইনস্পাইট অফ দ্যাট আমি পরে বলবো অনেক কিছুই কুটুর করে করেছি। বাট আমার সন্তান, আমার সংসার, আমার বর, এগুলো সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আচ্ছা, আমার এই বাবুর স্টোরিটা শেষ হয়ে গেলে পর আমার বিয়েটাও একটা খুব মজার ঘটনা। ওই এপিসোডটার জন্য আমার সাবস্ক্রাইবারদের আমি রিকোয়েস্ট করব, সরি তোতলাচ্ছি, এত বেশি এক্সাইটেড, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ মানে এই ভিডিওগুলো একটু দেখতে থেকো তোমাদের যখনই ফ্রি টাইম হয়, কেননা সবাই তো আজকাল খুব ব্যস্ত। তো ওটাও একটা খুব ইন্টারেস্টিং স্টোরি যে আমার বিয়েটা কি করে হলো, মানে খুব মজার, ওটাও একটা ড্রামাটিক একটা সিনেমার মতনই। তো আমিও ওটা খুব বলার জন্য খুব এক্সাইটেড। ধীরে ধীরে যাচ্ছি স্টেপ বাই স্টেপ, কারণ প্রচুর গল্প আছে। ছোটবেলাটাকে শেষ করি, দেন বিয়ের কথা বলবো, দেন আমার ছেলে মেয়ের কথা, দেন আমার ভাইয়ের কথা, লটস টু সে। বাট আজকে এখনকার জন্য এখানেই, কারণ অলরেডি এখন রাত অনেকটা হয়ে গেছে, তো আমাকে যেতেও হবে। ওকে, বাই, লাভ ইউ।